আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং পাঠক, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন আপনাদের সঙ্গে কোনো দেখা নেই, মুখোমুখি কথা নেই, তাই মনটা অনেক খারাপ হয়েছিল। কিন্তু অনেকদিন পর আপনাদের সঙ্গে আজকে কথা বলে অনেক আনন্দ লাগছে। যতই আমি বুক রিভিউ ওই যে অডিও বুক কিংবা কবিতা আবৃত্তির ভিডিও দেই, এই যে মুখোমুখি কথা বলার যে আনন্দ, ক্যামেরার সামনে বলার যে আনন্দ, এটা ওগুলোর মধ্যে নাই। আর আমি ভিডিও করতে পারি নাই কারণ আমার সেই ঐতিহ্যবাহী ফোন যেটার স্টোরেজ সবসময় শেষ হয়ে যায়, সেই ফোনের আয়ু শেষ হয়ে গিয়েছে। তাই আমাকে ট্যাবের ক্যামেরা দিয়ে ভিডিও করতে হচ্ছে এবং সেই জন্য ভিডিও কোয়ালিটি খুবই বাজে, সেটা আমি জানি। কিন্তু আমি ক্যামেরা কিনবো, এই 1-2 মাসের মধ্যে আমি ক্যামেরা কিনবো, তখন অবশ্যই আপনারা ভালো রেজুলেশনে ভিডিও দেখতে পারবেন। আপাতত একটু কষ্ট করে দেখেন, সে যেটা আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে। তো কথা না বাড়িয়ে আজকে যেটা মেইন টপিক, আজকে আমি যে এটা নিয়ে বই রিভিউ করব, সেই বইটি হচ্ছে টলিস্টার, দুই বাংলায় বেশ জনপ্রিয়, বেশ না প্রচুর জনপ্রিয় মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জির আত্মজীবনী নিয়ে। আত্মজীবনী বলাটা বোধহয় ঠিক হবে না, কেননা এটা উনি নিজে লেখেন নাই, উনি এটা একজন সাংবাদিকের সহযোগিতায় লিখেছেন এবং সেই সাংবাদিক হচ্ছে গৌতম ভট্টাচার্য। উনি লেখাতে সহযোগিতা করেছেন এবং সেই বইটা হচ্ছে এই যে বোম্বা শর্ট রেডি। এই বইটি আপনারা এমনি সচরাচর বইয়ের দোকানে পাবেন না, কারণ আমি খুঁজেছিলাম পাইনি। আপনারা ঢাকায় পেতেও পারেন, কিন্তু আমি আমার আশেপাশে বড় বড় বইয়ের দোকানে পাইনি, তাই রকমারি থেকে আমাকে বইটা অর্ডার দিতে হয়েছে। এবং বইটা সম্পর্কে প্রথমে যদি বলি, সেটা হচ্ছে যারা আর কি সিনেমা বেশি দেখেন, যাদের এই যে নায়ক নায়িকার জীবন সম্পর্কে বেশি আগ্রহ, তারপরে হচ্ছে যে সিরিয়াল কিংবা কোন নায়ক নায়িকার মধ্যে ঝগড়া হচ্ছে, কাদের মধ্যে প্রেম হচ্ছে, তারপরে কেন বিয়ে ভাঙলো, ইত্যাদি ইত্যাদি ব্যাপারে আমার মতো আর কি যাদের জানার খুবই আগ্রহ, যারা এইসব ব্যাপারে খুবই উৎসাহ বোধ করেন, তাদের জন্য আর কি এই বইটা। কারণ এই বইয়ের মধ্যে আপনারা হয়তো অনেকে চেনেন, আপনারা যারা ভারতীয় বাংলা সিনেমা দেখেন। আমার তো ভারতীয় বাংলা সিনেমা খুবই ভালো লাগে, যেমন 22শে শ্রাবণ, বেলা শুরু বেলা শেষে, দশম অবতার, দ্বিতীয় পুরুষ, আমি, এগুলো আমার ফেভারিট সিনেমা। যারা আমার মতো সিনেমা দেখেন আর কি, তাদের কাছে অনেক নায়ক নায়িকা পরিচিত ভারতের, তাদের সম্পর্কেও অনেক সমালোচনা আছে, অনেক কথা আছে বইয়ের সম্পর্কে। এই বইয়ে আপনারা পড়ে আনন্দ পাবেন এবং উৎসাহ পাবেন, এবং সেই সম্পর্কে অনেক মজার মজার কিছু ঘটনাও আছে। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাবা বিশ্বজিৎ চ্যাটার্জি সম্পর্কেও কিছু কথা আছে, যে উনি প্রসেনজিৎ চ্যাটার্জির মাকে ছেড়ে অন্য বোম্বে গিয়ে আরেকটা বিয়ে করেছিলেন, তখন তাদেরকে কি কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে, ইত্যাদি ইত্যাদি এখানে আছে। এবং একটা মজার কাহিনী বলতে চাই, এই কাহিনী হয়তো আপনারা অনেকেই জানেন যারা আর কি যে টলি তারকাদের ইন্টারভিউ দেখে। সেটা হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে। সেটা হচ্ছে একদিন একটা সিনেমা শুটিং এর সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আরো অনেকেই এসে গেছেন সেটে, ঋতুপর্ণা সেনগুপ্ত তখনও আসেননি। তাই ডিরেক্টর সাহেব ল্যান্ডলাইনে ঋতুপর্ণা সেনগুপ্তকে ফোন দিয়েছেন যে ঋতুদি, সবাই এসে গেছে, আপনি কোথায়? তখন উনি বললেন, ঋতুপর্ণা সেনগুপ্ত, যে হ্যাঁ আমি আসছি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমি আসছি। 1 ঘন্টা পর ডিরেক্টর আবার ফোন দিলেন, দিদি আপনি কোথায়, অনেক দেরি হয়ে যাচ্ছে। তখন উনি বললেন যে এই তো আর অল্প একটু, আর আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আবার 2 ঘন্টা পর ডিরেক্টর ফোন দিলেন যে দিদি সবাই তো খেপে গেছে, আর কেউ ওয়েট করতে পারছে না, আপনি কোথায়? ডিরেক্টর তখন খুবই উত্তেজিত। তখন ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, এই যে আমি এসে গেছি, আর 10 মিনিট। কিছুক্ষণ পর আবার ফোন দিলেন যে আপনি কোথায়? তখন ঋতুপর্ণা সেনগুপ্ত বললেন যে এই যে আমি আমার গাড়ি থেকে সেট দেখতে পাচ্ছি, এই যে জ্যামের কারণে আটকে গেছি, সেটটা আমি দেখতেই পাচ্ছি, এই যে আর একটু গেলেই পৌঁছে যাব। তখন ডিরেক্টর সাহেব বললেন যে আমি তখন থেকে আপনার ল্যান্ডলাইন নাম্বারেই ফোন দিয়ে যাচ্ছি।
ব্যাপারটা হয়তো আপনারা অনেকে বুঝেছেন, অনেকে বোঝেন নাই। যারা বোঝেন নাই তাদের জন্য বলছি যে ল্যান্ডলাইন হচ্ছে বাসার টেলিফোন নাম্বার, এবং এরা তার মানে বাসায় সেট করা থাকে। এবং উনি মানে তারপর তারা বুঝেছেন যে কেন এটা মজার কাহিনী। এরকম আরো অনেক মজার কাহিনী আছে। দেবশ্রী রায়ের সঙ্গে ওনার বিয়ে কেন ভেঙে গিয়েছিল, কিভাবে প্রেম হয়েছিল, এসব কাহিনীও আছে। তারপরে ওনার তৃতীয় স্ত্রী যিনি অর্পিতা পাল, ওনার সম্পর্কেও আছে। সৌমিত্র চ্যাটার্জি সম্পর্কে আছে। আর তারপরে ঋতুপর্ণ ঘোষ সম্পর্কে আছে, যে ঋতুপর্ণ ঘোষ কিভাবে প্রসেনজিৎ চ্যাটার্জির জীবনকে একটা নতুন মোড়ে ঘুরিয়ে দিয়েছিলেন। যে আমরা যদি দেখি যে তার আগের সিনেমাগুলো, তখন কিন্তু সেগুলো মানে উঁচু ক্লাসের বাংলা, মানে বাঙালিদের কাছে তত জনপ্রিয় ছিল না। সেগুলো দেখতো গ্রামগঞ্জের মানুষজন, খেটে খাওয়া মানুষজন। যে পুরাতন সিনেমা শ্বশুরবাড়ি জিন্দাবাদ বা হচ্ছে ওই রকম আরো সিনেমা, বাবা কেন চাকর ইত্যাদি সিনেমা, ওগুলো কিন্তু মানে উঁচু ক্লাসের যারা মানে দর্শক, তাদের কাছে কিন্তু পৌঁছায়নি। উঁচু ক্লাসের বা নন কমার্শিয়াল যারা সিনেমা দেখে, সেই দর্শকদের কাছে পৌঁছেছে অটোগ্রাফ সিনেমার পর। তারপর হচ্ছে ওই যে আরো কি সিনেমা, চোখের বালি, বা ওই যে আমি ভুলে গেছি আর কি সিনেমার নামগুলো। ওই সিনেমার পর মানে সৃজিত মুখার্জি আর ঋতুপর্ণ ঘোষ প্রসেনজিৎ চ্যাটার্জির এই যে কর্মজীবনকে নতুন একটা খাতে নিয়ে গেছে। সেই সম্পর্কে অনেক তো বলা আছে। তারপরে হচ্ছে কি বলবো ভেবে পাচ্ছি না, কারণ আমি এই বইটা 1 মাসের বেশি সময় আগে শেষ করেছি। তাই বইয়ের অনেক কিছু আমার মনে নেই, এবং আমার খুবই মানে দুঃখ পেয়েছিলাম আর কি যখন ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল। সেই ট্রমায় মানে গত 1 মাস আমি মানে ভিডিও করি নাই, আর আমার ভিউ হচ্ছে না, সেই জন্য আমি খুবই ডিপ্রেশনে আছি। তবুও আপনাদের সকলকে ধন্যবাদ। আমার 50টা সাবস্ক্রাইবার হয়েছে, 50 জনকে ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন। যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকেও বলছি দয়া করে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন যে কেমন হচ্ছে, আরো কি করলে ভালো হবে। কারণ আমি একদমই নতুন, আপনাদের সাপোর্ট পেয়ে আর সহযোগিতা পেয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই। বইটি সম্পর্কে বলি। বইটি সম্পর্কে আপনার যদি মানে শুধু একটা বায়োগ্রাফি হিসেবে পড়েন তাহলে একটু বোরিং লাগতে পারে, কারণ আপনারা অনেক ক্যারেক্টারকে চিনবেন না, বা অনেক তথ্য আছে যেগুলো আপনাদের ইন্টারেস্টিং মনে হবে না। মানে যারা আর কি সিনেমা দেখেন না তাদের জন্য এই বইটি নয়, যারা সিনেমা দেখেন তাদের জন্য মূলত এই বইটি। বা যারা অভিনয় করতে চান, সেই কি বলবো, অভিনয়েরও কিছু নির্দেশ দেওয়া আছে। যে ওই যে লিপসিং করে না, যে লিপসিং এর সময় কোথায় কি করতে হয়, তারপরে ওইরকম অনেক জায়গায় অনেক সিনে কিভাবে উনি অনেক কষ্ট করে শুটিং করেছেন সেসব অভিজ্ঞতার কথা বলা আছে। যে আর এটাও বলা আছে যে উনি একদিনে প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য ইন্ডাস্ট্রি হননি, অনেক স্ট্রাগল করতে হয়েছে। আর উনি এমনও শুনেছেন যে অনেক সময় শুনেছেন যে অনেক নতুন স্টার এসে গেছে, প্রসেনজিতের দিন শেষ। তখন উনি নিজেকে আবার নতুন করে তৈরি করেছেন, নতুনভাবে উপস্থাপন করেছেন নিজেকে, যে কিভাবে উনি নিজেকে ভেঙে ভেঙে দর্শকের সামনে আজকের এই যে প্রসেনজিৎ দ্য ইন্ডাস্ট্রি তৈরি করেছেন। যে উনি সকল মানে কি বলবো, সব শ্রেণীর মানুষের কাছে এখন সমান জনপ্রিয়। সেটা উচ্চ ক্লাস হোক, নিচু ক্লাস হোক, সব ক্লাসের মানুষ। এখন নিচু ক্লাসের মানুষের কাছে তেমন জনপ্রিয় না, কারণ তিনি এখন তেমন কমার্শিয়াল ছবি করেন না। কিন্তু এখন এক শ্রেণীর মানুষের কাছে, যারা আর কি সিনেমা বেশি দেখছেন এখন, তাদের কাছে এখন বেশ জনপ্রিয়। আমি রিসেন্ট ওনার 10ম অবতার ছবিটা দেখেছি এবং ভালোই লেগেছে, কিন্তু ইয়াটা দেখা হয়নি। ওই যে ভুলে গেলাম, হ্যাঁ ওই যে অযোগ্য, ওই সিনেমাটা এখনো দেখা হয়নি, দেখার খুবই ইচ্ছা আছে। আমি আর কি বাংলাদেশি সিনেমা তেমন দেখি না, কারণ আমার ভালো লাগে না আর কি। ভালো লাগে না কেন, কারণ আমি তেমন নায়ক নায়িকা দেখি না, যে তেমন ওই যে প্রসেনজিৎ চ্যাটার্জির মতো, কিংবা আরো আছে যেমন যিশু সেনগুপ্ত, আছে অনেক বাংলাদেশের নাটকের নায়ক নায়িকা, অপূর্ব, মেহজাবিন, তারপর হচ্ছে ওই যে আফরান নিশো, ওদের নাটক অনেক ভালো। কিন্তু কেন জানি আমার ছোটবেলা থেকেই ইন্ডিয়ান সিনেমার প্রতি বেশি আগ্রহ, তাই বাংলাদেশি সিনেমা তেমন দেখা হয় না, কিন্তু নাটক দেখি এবং ভালোও লাগে। কিন্তু এখন তো সিনেমা হলগুলোর যে অবস্থা, যাওয়ার মতো পরিবেশ নাই আর কি। ঢাকায় অবশ্য আছে, কিন্তু আশেপাশে যেগুলো সিনেমা হল আছে আমাদের চারদিকে, সেসব সিনেমা হলে আর কি মানে এক শ্রেণীর মানুষ গিয়ে ওই সিনেমা হলে আর অন্য শ্রেণীর মানুষ যেতে পারে না।
আর আমাদের পরিবেশও এখন সেরকম নাই যে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার মতো সেই টাইপের মানে মানুষজন এখন আর সিনেমা হলে যায় না। আগে মানে ফ্যামিলি ড্রামা হতো, ফ্যামিলি সিনেমা হতো, ফ্যামিলিকে নিয়ে সবাই দেখতে যেত, বা মানে কি বলবো, এখন বাংলাদেশের সিনেমায় কিছু মানে ফাউল ওয়ার্ড ঢোকার পর থেকে সেই টাইপের জনগণের কাছে আর কি সিনেমা হলটা বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে, আমার আর কি ব্যক্তিগত ধারণা আর কি। এই জন্য আর কি অ্যাকচুয়ালি মানুষ সিনেমা হলে যাচ্ছেন না, এবং তারা এই যে ওটিটি বা বিভিন্ন প্ল্যাটফর্মে তাদেরকে সিনেমা দেখতে হচ্ছে। তো এখন বাংলাদেশের সিনেমা অনেক উন্নত হচ্ছে, অনেক আন্তর্জাতিক পুরস্কারের জন্য মনোনীত হচ্ছে। আশা করি বাংলাদেশের সিনেমা, বাংলাদেশের সংস্কৃতি আরো অনেক দূর এগিয়ে যাবে। বাংলাদেশের সিনেমা আগে ভারতের চেয়ে অনেক বিখ্যাত ছিল, তখন ওখান থেকে নায়ক নায়িকারা এসে এখানে অভিনয় করতো, কিন্তু মাঝখানে বেশ অনেক মানে ঝামেলা, অনেক রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বাংলাদেশের সিনেমা বা চলচ্চিত্র জগৎটা একদম কি বলবো নিচে নেমে গেছে। এখন আর সেই টাইপের সিনেমা তৈরি হচ্ছে, কিন্তু অনেক কম। এখন সিনেমা হল অনেক বন্ধ হয়ে গিয়েছে। তবু আশা করি নতুন সরকার এসেছে, নতুন কিছু সবভাবে সাজাচ্ছে, সেন্সর বোর্ড বাতিল করেছে। আশা করি বাংলা সিনেমা, বাংলা সংস্কৃতি আরো এগিয়ে যাক, এই কামনায় আজকের ভিডিও এই পর্যন্তই। এবং এই বইটি না পড়লেও কিছু হবে না, পড়তে পারেন বিনোদন হিসাবে, কারণ সব বই তো আমরা উপকারের জন্য পড়ি না, যে লাভ হবে জ্ঞান অর্জন করবো সেই হিসাবে না, এটা মানে বিনোদনের বস্তু হিসেবে পড়তে পারেন। আবার অনুপ্রেরণারও একটা জায়গা, যে একটা মানুষ কিভাবে সেই জায়গা থেকে উঠে এসেছে, একেবারে হুট করে কেউ সুপারস্টার হয়ে যায় না। তাই আমার মনে হয় যেটা অনুপ্রেরণাদায়ক বইটি। তো সবশেষে এই বলে শেষ করতে চাই যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং চারপাশের মানুষজনকে ভালো রাখুন। ধন্যবাদ।